আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আত্মজা। লিখেছেন শারমিন মুন। পর্ব সংখ্যা ১৩ থেকে ১৬ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। জঙ্গলের পথ দিয়ে হাঁটছে আজমাইন, আয়ান সহ আরও দুইজন পুলিশ, সুহাস ও রানা। তাদের হাতে টর্চ, আয়ানের হাতে ফোন। সকালেই যেই নাম্বার দিয়ে কল করা হয়েছে তার শেষ লোকেশন এই জঙ্গলেই পাওয়া গেছে। সামনে যেতেই আয়ান কিছু একটার সাথে হোঁচট খায়। তৎক্ষণাৎ সবাইকে বলে, এই এদিকে লাইট মারো, এখানে কিছু একটা আছে। বলেই নাক চেপে ধরে, এখানে অনেক দুর্গন্ধ। আয়ান বলতেই লাইট মারে নিচের দিকে। নিচে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। আয়ান চমকে বলে, এইখানে লাশ আসলো কোথা থেকে? আজমাইন নাকে রুমাল দিয়ে বলে, দেখে তো মনে হচ্ছে বেশি দিন হয়নি। আর কেউ কুপিয়ে হত্যা করেছে। কি মর্মান্তিক ঘটনা! মনে হচ্ছে এখানে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। ভালোভাবে দেখতে হবে বিষয়টা। ওখানে থাকা সবাই নাক চেপে ধরে বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে। মনে হচ্ছে পেটের ভেতরে সব এখনই উগরে আসবে। তবে সবার অভ্যেস আছে এসব লাশ নিয়ে ঘাটাঘাটি করার, দুর্গন্ধ সহ্য করার। আয়ান লাশটির পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রয়াস করছে। যদিও এখন দিন হলে ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। পাশে দাঁড়িয়ে থাকা সুহাসও লাশের পাশে গিয়ে বসে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে আজমাইন টর্চের সাহায্যে চারদিকে একবার চোখ বুলালো। চারদিকে বিশাল বিশাল গাছ। হঠাৎ সামনে নজর যেতেই আরেক দফা চমকালো। ভালো করে পর্যবেক্ষণ করার জন্য ভ্রুজোড়া কুঁচকে একটু সামনে আগালো। না, ভুল দেখেনি সে। তার ধারণা ঠিকই ছিল। আশেপাশে অনেক কিছুই ঘটেছে, কিন্তু তা সকলের অজানা। কেন জানি এই মুহূর্তে আঞ্জুমানের কথা খুব মনে পড়ছে। জানা নেই ও এখন কেমন আছে। দীর্ঘশ্বাস ছাড়ল আজমাইন। নিজেকে শান্ত রেখে ধীরকণ্ঠে সবাইকে বলে, সামনে আরও 3টা লাশ পড়ে আছে। ওর কথায় সবাই আলো অনুসরণ করে সামনের দিকে তাকায়। সকলের কপালে চিন্তার ভাঁজ, মনে নানা রকমের প্রশ্নের আনাগোনা। এই গভীর জঙ্গলে 4টা লাশ পড়ে আছে। এমন নৃশংসভাবে কে খুন করলো? কেনই বা করলো? আয়ান উঠে দাঁড়ায়, এক হাত পকেটে পুরে নেয়, আরেক হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে সামনে এগোয়। লাশগুলোর কাছে গিয়ে কিছুক্ষণ ভালোভাবে দেখলো। তারপর আজমাইনের উদ্দেশ্যে বলল, সবকটা লাশের গায়ে একই চিহ্ন। হাত পায়ে দড়ি দিয়ে বাঁধার দাগ পড়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ। ছুরি দিয়ে আঘাত করেছে অসংখ্যবার। আর হালকা পচন ধরেছে। 2-3 দিন আগেই বোধহয় মারা হয়েছে। বলেই থামলো। আজমাইন বুকে হাত বেঁধে এক ধ্যানে লাশের দিকে তাকিয়ে আছে। অসহায় কণ্ঠে বলে, আমি একজন পুলিশ হয়েও আজ কেন জানি কোনো কিছুই মাথায় আসছে না। এতদিন কত কেস হ্যান্ডেল করলাম, কিন্তু আজ খুব অসহায় লাগছে দোস্ত। আমার বোনটা না জানি কেমন আছে। আয়ান আজমাইনের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না দোস্ত, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো আঞ্জুমকে। আজমাইন বলে, আচ্ছা এখন এই লাশগুলো কি ফরেন্সিক ল্যাবে পাঠাবি নাকি? আয়ান কিছুক্ষণ ভাবলো, পরে বলল, না, এগুলো এখন কোথাও পাঠানো যাবে না। আমরা তো গোপনে আসছি, কাউকে না জানিয়ে। পরে একটা ব্যবস্থা করব। আজমাইন বলে, তাও ঠিক। আচ্ছা চল আশেপাশে দেখি সন্দেহজনক কিছু পাই কিনা। আয়ান বলে, সে তো দেখবো, কিন্তু রাতে কোথায় আশ্রয় নেব? দেখি কি করা যায়, এখন চল। তারপর সুহাস ও রানার উদ্দেশ্যে বলে, এই তোরাও চল। তারপর সবাই একসাথে সামনে আগাতে থাকে। আজমাইন বলে, চলো আমরা এক কাজ করি, আমরা 2 ভাগ হয়ে যাই। আয়ান আর সুহাস এক দল, আমি আর রানা এক দল। তারপর 2 দল দুদিকে গিয়ে চেক করব। তাহলে আশা করি তাড়াতাড়ি কোনো প্রমাণ পাবো। আজমাইনের কথায় ওরা সবাই উচ্চস্বরে হেসে দেয়। সুহাস বলে, 2 জন 2 জন করে আবার দল? বলে আবারও হাসলো। ওর সাথে আয়ান রানা তাল মেলালো। এই ঘন নিবিড় নির্জন জঙ্গলে অট্টহাসির আওয়াজ খুব সহজেই চারদিক ছড়িয়ে পড়ার মতো। পশু পাখিরা হঠাৎ শুনলে হয়তো ভয় পেয়ে যাবে। আজমাইন ভ্রু দুটো কুঁচকে ফেলে, কপট রাগ দেখিয়ে বলে, এখানে হাসির কি বললাম যে এমন দাঁত কেলাইতাছস? আজব তো, ভালোর জন্যই বললাম। আর এত জোরে হাসতেছিস, একটু পর দেখবি পশু পাখি সব তোদের দিকে তেড়ে আসবে। আর সাপ বিচ্ছু তো নিশ্চয়ই আছে এই জঙ্গলে। আজমাইন আর বলতে পারল না। রানা তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলে ওঠে, এইসব বলিস না ভাই, আমার এমনিতেই ভয় লাগতেছে। গভীর জঙ্গলের ভিতর আছি এত রাতে, আবার লাশও আছে এখানেই। ভাবলেই গা ছমছমে হয়ে যায়। আবার নাকি ভাগ হবে। ভাই চল সবাই একসাথে যাই, আলাদা যাওয়ার দরকার নেই। 2জন কেমন জানি ভয় ভয় লাগে। ওর কথায় আয়ান সুহাসের আরও হাসি পায়। পুলিশ হয়েও নাকি ভয় পায়। অনেক কষ্টে হাসি থামিয়ে সুহাস বলে, বিতুর ডিম একটা। তবে পুলিশের চাকরিটা কে দিল রে? এত ভয় পেলে চলে পুরুষ মানুষ থাকবে সিংহের মতো। রানা খেপে উঠে বলে, ওহ, তুমি যে কত সাহসী বীর পুরুষ সেটা আমরা জানি। সঙ্গে সঙ্গে সুহাসের মুখটা চুপসে যায়।
আয়ান আজমাইন মিটিমিটি হাসে ওদের কথা শুনে। আয়ান বলে, আচ্ছা এখন এসব বাদ দে, ভয়ের কিছু নেই। আমি আর সুহাস এই এই একদিকে যাই, আর রানা আজমাইন তোরা আরেক দিকে যা। এমনি অনেক দেরি হয়ে গেছে, আর আমরা আবার ঠিক এই জায়গায় ফিরে আসবো। ওকে? আয়নের কথায় ওরা সবাই সম্মতি দেয়। এরই মধ্যে আয়ান লাশগুলোর কয়েকটা ছবি নিজের ফোনে ধারণ করে নেয়। তারপর ওরা দুজন করে দুদিক চলে যায়। আয়ান সুহাস লাইটের আলোর সাহায্যে সামনের দিকে এগোচ্ছে আর চারিদিকে চোখ বুলাচ্ছে। অনেকক্ষণ ধরেই চারপাশ দেখছে, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। ওদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এখন এই ক্লান্তিকে প্রশ্রয় দেওয়া চলবে না। গায়ের শার্ট ঘামে ভিজে চুপাচুপ হয়ে আছে, কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমছে। এখন একটু পানি হলে মন্দ হতো না। পানির কথা মনে পড়তেই আয়ান সুহাসকে বলে, দোস্ত ব্যাগ থেকে পানির বোতলটা দে তো, আমি এই মুহূর্তে খুবই তৃষ্ণার্ত। সুহাস ও আয়ানের কথা মতো কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বোতল বের করে, তারপর সেটা আয়ানের দিকে এগিয়ে দেয়। আয়ান বোতলটা হাতে নিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে, বোতলের মুখটা খুলে ঢক ঢক করে পানি পান করে। সুহাসও আস্তে করে আয়ানের পাশে বসে পড়ে। আয়ানের পানি খাওয়া শেষে সুহাসও পানি খাওয়া শুরু করে। এরই মধ্যে আয়ান জঙ্গলে ওরা ছাড়া কারোর উপস্থিত টের পেল। মনে হচ্ছে এখনও আরও কেউ ঘুরে বেড়াচ্ছে। আয়ান শব্দটার উৎস খুঁজতে কোনো কান খাড়া করে। হঠাৎ ওদের কানে একটা চিৎকার ভেসে আসে। তৎক্ষণাৎ চমকিত দৃষ্টিতে আয়ান ও সুহাস দুজন দুজনের দিকে তাকায়। সুহাস তো রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি করার অবস্থা। এমনিতেই এই ঘন জঙ্গলে সাপ পিচ্ছু ভূত এসবের ভয়, এখন আবার এই আওয়াজ। ঢুক গিলে থমথমে গলায় ফিসফিসিয়ে আয়ানকে বলে, আয়ান, আওয়াজটা কি শুনতে পাচ্ছিস? এই গভীর জঙ্গলে কোনো মেয়ের কণ্ঠ কিভাবে সম্ভব? এটা কোনো প্রেতাত্মা নয় তো? আমার কিন্তু অনেক ভয় করতেছে। দাদুর থেকে এসব সম্পর্কে অনেক শুনেছি। আয়ান যেন সুহাসের থেকে এটাই আশা করছিল। আয়ানও ফিসফিসিয়ে বলে, চুপ কর, প্রেতাত্মা বলতে কিছুই নেই, দাঁড়া আমায় আগে দেখতে দে। বলেই বসা থেকে উঠে দাঁড়ায়। সুহাস পেছন থেকে বলে, সামনে যাওয়া লাগবে না দোস্ত, গাছের আড়াল থেকে দেখ। আয়ান ওর কথা কানে তুলল না। পকেট থেকে গান বের করে সামনে তাক করে এগিয়ে আওয়াজটার উৎস খুঁজতে থাকে। এখন আর কোনো আওয়াজও আসছে না, তাই চারদিকে দেখতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পরও কিছু পেল না। আশাহত হয়ে আবার আগের জায়গায় আসার জন্য পা বাড়ায়। হাঁটতে হাঁটতে চোখ যায় গাছের ঠিক পেছনের দিকটায়, যেখানে আবছা আলোতে দুটো মেয়ের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়ান থমকে দাঁড়ায়। একটা মেয়ে নিচু হয়ে পা ধরে বসে আছে, যার দরুন চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেয়েটার পায়ের দিকে চোখ যেতেই গা শিরশির করে উঠল। পা বেশ খানিকটাই কেটে গেছে, গল গল করে কাটা স্থান থেকে রক্তপাত হচ্ছে। ধবধবে সাদা পা লাল বর্ণ ধারণ করেছে। পাশের মেয়েটা রক্ত আটকানোর চেষ্টা চালাচ্ছে। কেন জানি এই দৃশ্য দেখে খুবই মায়া হলো। সাহায্যের জন্য পা বাড়ায়, তখনই মাথায় অন্য চিন্তা নাড়া দেয়। এই মেয়েরা যদি ওই লোকটার দলের হয়ে থাকে, নয়তো ওরা এত রাতে এখানে কেনই বা আসবে? কী কাহিনী! আবার ভাবলো, ওরাও তো নারী, ওরা মায়ের জাত, বিপদে পড়েছে, সাহায্য করা আমার কর্তব্য। চট করে খারাপ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। আর ওরা অজানা লোকটার দলের কেউ হলেও বা কী হবে, ওদের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত। এই ভেবেই সামনের দিকে এগিয়ে যায়। মেয়েটা এখনও পা ধরে নিচের দিকে তাকিয়ে আছে। পাশের মেয়েটা তাড়াহুড়ো করে কি যেন পায়ে লাগিয়ে দিচ্ছে, তারপর নিজের ওড়নার এক পাশ ছিঁড়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছে। আয়ান সপ্তপর্ণে মেয়ে দুটোর পাশে এসে দাঁড়ায়। মেয়ে দুটো তাদের পাশে কোনো অস্তিত্ব টের পেয়ে ধরফরিয়ে উপরে তাকায়। এতক্ষণ পা কেটে যাওয়ায় কোনো দিক খেয়াল ছিল না। পা থেকে কিভাবে ক্ষরণ থামাবে সেই চিন্তাই ঘুরছিল মাথায়, তাই আশেপাশে নজর ছিল না। আবছা আলোতে ওদের পাশে একটা পুরুষকে দেখে মনে মনে ভরকে গেল, কিন্তু তা বাহিরে প্রকাশ করল না। আয়ন এক দৃষ্টিতে সামনে পা ধরে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়তেই চাইছে না। এই কেমন অবাধ্য চোখ তার, যে নিজে ইচ্ছে করলেও এই অবাধ্য চোখের দৃষ্টি ফেরাতে পারছে না। কই, আগে কখনো তো এমন হয়নি, তাহলে এখন কেন এমন হচ্ছে তার সাথে? ওই মেয়ের চোখে কি এমন আছে মায়া? কি সুন্দর তাহার গভীর চাহনি! আয়ান টর্চটা একটু এগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটাকে। কালো ওনা দিয়ে মুখ ঢাক বাঁধা, শুধু ডাগর ডাগর চোখ দুটো দেখা যাচ্ছে। চোখে গাঢ় কাজল দেওয়া, চোখের কার্নিশে কাজল লেপটে আছে। পানি টলমল করছে ধূসর রঙের চোখ দুটোতে। ধবধবে ফর্সা কাজল চোখের মেয়েটা আবার জাদু করেনি তো? তবে তার এই টলমল চোখের গভীর চাহনি দিয়ে যে কোনো পুরুষকে নিমিষেই ঘায়েল করে দিতে পারবে। তার চোখ যদি এত মায়াবী হয়, তাহলে নিশ্চয়ই সে পুরোটা তো আরও মায়াবী হবে। কেন জানি তাকে দেখার খুব ইচ্ছে জাগলো। মেয়ে দুটো আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন কি করতে চাইছে ঠিক বুঝতে পারল না।
আয়ান কোনো কিছু না ভেবে আচমকা সামনে হাত বাড়ায়। ঠিক তখনই মেয়ে দুটো একটু পিছিয়ে যায়, তারপর উঠে দৌড় দেয়। তৎক্ষণাৎ আয়ান ঘর থেকে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নেয়। সামনে তাকিয়ে দেখে এটুকু সময়ে মেয়ে দুটো হাওয়া। আয়ান কেমন অস্বস্তিতে পড়ে যায়। সে কিভাবে এমন করতে পারলো? কপালে হাত দিয়ে আশেপাশে একবার দেখে নিল। একটু দূরেই সুহাস দাঁড়িয়ে আছে। আয়ান নিজের উপর খুব বিরক্ত হয়। সাহায্য করতে এসে কি হয়ে গেল? মেয়েটার মুখেও একটিবার দেখতে পেল না। কেন জানি আফসোস হচ্ছে। আর কখনো দেখা কিনা জানা নেই। যদি দেখা হয় ঠিক চিনে নিবে। তার দৃষ্টি যে সবার থেকে আলাদা লাগছে ভেবেই একটু হাসলো। মনে আর একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে, ওই মেয়েটার তো পাপে কেটে গেছে, তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ছোট জানালা দিয়ে এক টুকরো রোদ এসে আঞ্জুমের চোখে পড়ল। সাথে সাথে আঞ্জুম চোখ মুখ কুঁচকে ফেলল। মুখমণ্ডল বিরক্তিতে ছেয়ে গেল। চোখ মুখের উপর হাত দিয়ে রোদ আটকানোর চেষ্টা চালালো। ঘুমের রেশ এখনও কাটেনি, তার আগেই এ রোদ এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। দেরি করে ঘুমানোর কারণে মাথাটা বেশ ধরেছে, শরীরটাও বেশি ভালো ঠেকছে না। হাত পা কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে ক্লান্তিরা সব ঘাড়ের উপর চেপে বসেছে। ঘুম থেকে এখন ওঠার বিন্দুমাত্র ইচ্ছেও নেই, কিন্তু এমন রোদ এসে গায়ে পড়লে কি আর ঘুম আসে? সকালের রোদ দেখলেই তো ঘুমেরা ছুটে পালায়, তাও কি আর করার? পাশ থেকে ওড়নাটা নিয়ে মুখ ঢেকে দেয়। এখন যদি একটু ঘুমানো যায় এ ভেবে চোখ দুটো আবার বন্ধ করে নেয়, কিন্তু একবার ঘুম ছুটে যাওয়ায় এখন আর সহজে ঘুম আসবে না বোধ হয়। তাই চুপচাপ মা বাবার কথা ভাবতেছে। এই মানুষগুলোর কথা মনে পড়লেই চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়, কিন্তু পানিগুলো ওই চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বুক ফাটা কান্না আর আসে না। এই কদিন কান্না করতে করতেও ও ক্লান্ত। ধারণা বাবা মা ভাই তাকে খোঁজা হয়তো বন্ধ করে দিয়েছে, আর হয়তো তাদের সাথে কখনো দেখা হবে না। এগুলো ভাবলেই তাদের প্রতি আরও অভিমান বেড়ে যায়। আর ভাই তো পুলিশ, তাহলে কেন সে এখনও খুঁজে নিয়ে যেতে পারলো না? এমন বদ্ধ করে যে আর থাকতে ইচ্ছে করছে না। একটু পরে সাদাত আঞ্জুমকে ডাকতে যায়, গিয়ে দেখে ওড়না মুড়িয়ে দিয়ে শুয়ে আছে। বুকে হাত বেঁধে দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে একবার পরক করলো সামনে থাকা মেয়েটিকে। এই মেয়েকে এখন মানুষ দেখলেই বুঝবেই না যে ও বড়লোক ঘরের মেয়ে। কি নিষ্পাপ লাগছে ঘুম অবস্থায়। কি সুন্দর নিরহংকারভাবে ফ্লোরে শুয়ে আছে। মনে অহংকার থাকলে নিশ্চয়ই এমন নিচে শুইতে চাইতো না। কিছু একটা মনে পড়তেই সাদাত সোজা হয়ে দাঁড়ায়। কর্কশ কণ্ঠে আঞ্জুমকে বলে, এই মাইয়া তাড়াতাড়ি ওঠ, সকাল হয়েছে সেই কখন, এখনো ওঠার নাম নাই। বড়লোকি অভ্যাস এখানে চলবো না। আঞ্জুমের মেজাজটাই বিগড়ে গেল। সকাল সকাল এদের জ্বালায় আর ঘুমানো যায় না, কিন্তু এখন মুখ ফুটে কিছু বলতেও পারবে না, কারণ যেই রাগ এক ধমক দিয়ে বসিয়ে রাখে। যেই আঞ্জুমের সাথে কখনো কেউ রেগে কথা বলেনি, এখন সেই আঞ্জুমকে উঠতে বসতে ধমক দেয়। কপালে ভাঁজ ফেলে আঞ্জুম উঠে বসে, আস্তে করে বলে, আমি সজাগই ছিলাম। সাদাত একটু ওর দিকে এক নজর দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ালো, তারপর নাস্তা করে রেডি হ, আমরা অন্য একটা জায়গায় যাবো। আঞ্জুম খুশি হয়, কতদিন পর এই বদ্ধঘর থেকে বেরোতে পারবে। পর মুহূর্তে কিছু একটা ভেবে সাদাতের দিকে তাকায়। সাদা তো আঞ্জুমের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। আঞ্জুম একটু ঘাবড়ে যায়। এখন আবার কোথায় নিয়ে যাবে? ভয় ভয় প্রশ্ন করে, কোথায় যাব আমরা? সাদাত আস্তে করে বলে, যাবো অনেক দূরে, নাম কইলেও চিনবি না। এখন কথা না বাড়াইয়া রেডি হ তাড়াতাড়ি, বলে ওখান থেকে চলে যায়। আঞ্জুম অসহায়ের মতো সাদাতের যাওয়ার পানে তাকিয়ে থাকে। জানা নেই তার এই কপালে কি লেখা আছে। যাক, এই নিয়ে ভেবে মন খারাপ করার প্রশ্নই আসে না। সামনে সুযোগ পেলে শুধু আনন্দ করব। আঞ্জুম তাড়াহুড়ো করে উঠে মুখ ধুইতে চলে যায়। বেশি দেরি হলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। আঞ্জুম, সাদাত, সোহেল এই তিনজন যাবে নতুন জায়গায়। গোডাউন থেকে বের হয়ে গুটি গুটি পায়ে হাঁটতেছে সবাই। আঞ্জুম তো ঘুরে ঘুরে চারদিকের পরিবেশ দেখছে। কি সুন্দর জায়গাটা, হয়তো মানুষজনের বেশি আনাগোনা নেই এখানে। চারদিকের ঘন ঘন গাছপালা, মাঝখানে সরু মাটির রাস্তা, আর দুই পাশে সবুজ আর সবুজ। এখন সকাল হওয়ায় হয়তো বেশি সুন্দর লাগছে। শহরে থাকায় আঞ্জুমের এমন গ্রামীণ পরিবেশ কখনো দেখার সুযোগ হয়নি, শুধু বইতেই পড়া হয়েছে। কিন্তু আজ এইভাবে যে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবে তা ভাবতেও পারেনি। এতদিন গোডাউনের মধ্যে থাকায় এই দৃশ্য চোখে পড়েনি। এখন এত খুশি লাগছে যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। আঞ্জুম খুশিতে রাস্তার মধ্যে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে সামনে এগোয়। সোহেল তো আঞ্জুমের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে, আর ভাবছে মেয়েটা এখনো বাচ্চাই আছে। সাদাত একটু অবাক হলো বটে, তবে ওর কাণ্ড দেখে মনে মনে হাসলো, কিন্তু তা বাহিরে প্রকাশ করলো না। বড়লোকের মেয়ে হয়েও এমন প্রাণবন্ত, গ্রামীণ পরিবেশ দেখে এত খুশি, এসব ব্যাপার ভালোই লাগে।
ওরা হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসে। মেন রাস্তায় ওদের ট্রাক দাঁড় করানো। সাদাত একবার আঞ্জুমকে দেখে নিল। সাদাতের কাছে এই মেয়েটার একটা স্বভাব খুবই বিরক্ত লাগে। কপালে ভাঁজ ফেলে ধমকের সুরে আঞ্জুমকে বলে, তুই কি ওড়না ঠিকভাবে পরতে পারিস না? ওড়না যদি ভালোভাবে গায়ে নাই পেঁচাবি তাহলে গলায় কেন ঝুলাইছস? শেষবারের মতো বলছি, ওড়না ভালো মতো গায়ে জড়িয়ে নেই। আঞ্জুম একটু লজ্জাবোধ করলো। কি করবে সে, ভালোভাবে ওড়না পরার অভ্যেস নেই যে তার। তাও কোনো রকম গায়ে জড়িয়ে নিল। সাদাত আস্তে আস্তে আঞ্জুমের দিকে এগিয়ে ওড়নাটা এক কোণা মাথায় তুলে দেয়। তারপর গলার কাছের অংশ দিয়ে মুখ পেঁচিয়ে দেয়। একটু পর বলে, এবার ঠিক আছে, এখন চল গাড়িতে উঠে বস। আঞ্জুম লাফিয়ে গিয়ে সামনে বসে পড়ে। ওর কাণ্ডে সাদাত ভ্রুকুচকে তাকিয়ে থাকে। সাদাত রাগ দেখিয়ে বলে, এই তুই সামনে বইলি কেন? তোরে পিছনে গিয়ে বইতে বলছি, যা পিছনে যা। আঞ্জুম মুখ ফুলিয়ে ঠায় বসে থাকে আর চোখে সাদাত সোহেলকে দেখছে। রাগী চোখে তাকাতে দেখে আঞ্জুম বলে, আমি সামনে বসি না, পেছনে একটুও ভালো লাগে না। সাদাত কিছু বলতে যাবে তার আগেই সোহেল বলে, আরে ভাই থাকুক না ও এইখানে, মাইয়াটা কত কইরা কইতাছে, জায়গা তো আছেই, ও মাঝখানে বইবে, সমস্যা নাই, এখন ওঠো গাড়িতে। সাদাত একবার সোহেলের দিকে তাকিয়ে আবার আঞ্জুমের দিকে চোখ রাখে। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে আঞ্জুমকে বলে, এইখান থেকে সর, মাঝে গিয়া বস। আঞ্জুমও বাধ্য মেয়ের মতো তাই করে। সাদাত গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ল। সোহেল অন্য পাশে দরজা দিয়ে উঠে বসে। তারপর গাড়ি চালু করে। গাড়ি চলতে শুরু করে। আঞ্জুম আশেপাশের দৃশ্য দেখায় ব্যস্ত। কি সুন্দর গ্রামীণ রাস্তাগুলো, শীতল হাওয়ায় আশেপাশের গাছপালা দুলছে। সকালবেলার হালকা রোদের ঝলকানি আঞ্জুমের কাছে মনোমুগ্ধকর লাগছে। আঁকাবাঁকা রাস্তার পাশে বড় বড় গাছ, সেই গাছগুলোর নাম অবশ্য জানা নেই আঞ্জুমের। সোহেল আঞ্জুমের দিকে দৃষ্টি দিল। মেয়েটার চোখে হাসির ঝলক স্পষ্ট। কেন জানি সোহেলের ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে। ওর খুশি দ্বিগুণ করার জন্য আশেপাশে সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে সোহেল। আঞ্জুম এটা ওটা বলছে, সাথে সোহেলও হাহু করছে। সোহেল ভাবে অল্প সময়ে মেয়েটা কিভাবে মিশে গেল। অনেকক্ষণ ধরেই সাদাত আর চোখে ওদের কর্মকাণ্ড দেখছে। একটু পর বিড়বিড় করে বলে, মনে হইতাছে হ্যারে কিডন্যাপ কইরা আনি নাই, আদর কইরা ঘুরাইতে লই আইছি, কি সুন্দর ফুর্তি করতেছে। তৎক্ষণাৎ আঞ্জুম ভ্রুকুচকে সাদাতের দিকে তাকায়। অকপটে বলে, তো কি করব, বসে বসে কান্না করব নাকি? অনেক তো করলাম কান্না, এবার না হয়। আর বলতে পারলো না। সাদাতের চোখ মুখের ভাব দেখে চুপসে যায় সঙ্গে সঙ্গে। আঞ্জুম ওর ডান হাতের এক আঙ্গুল মুখের উপর রাখে, মাথা নাড়িয়ে সাদাতকে বোঝায় ও আর কিছু বলবে না। সাদাত আঞ্জুমের থেকে চোখ সরিয়ে সামনে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, আর একটা কথাও যেন না শুনি। পাশে বইয়া বকবক করলে কি গাড়ি চালান যায়? মুখ থেকে আর একটা শব্দ বের হইলে কিন্তু এক্কেবারে গাড়ি থেকে ফালাইয়া দিমু। আঞ্জুম ছোট বাচ্চাদের মতো চুপটি করে বসে থাকে। মনে মনে সাদাতের উপর খুবই বিরক্ত হলো। ভাবে এই মুহূর্তে এই লোকটাকে পৃথিবীর সব থেকে খারাপ লোকের উপাধি দিলেও মন্দ হবে না। কিছু হলে কিভাবে তাকিয়ে থাকে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। যত সব, ইচ্ছে করছে উল্টা আমি এই অসহ্য মার্কা লোকটাকে ফেলে দিই এখান থেকে। যা, হ্যাঁ, দুঃখের বিষয়, ফেলে দেওয়া যাবে না, না হলে গাড়ি চালাবে কে ভেবেই হতাশ হলো। আঞ্জুম ভাবনা থেকে বেরিয়ে আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে থাকে। চোখ দিয়ে দেখলে তো আর সমস্যা নেই, কথা না বলতে পারলে কি হবে। খুব সকালবেলা ইহান আসে অনুজাদের বাড়িতে। ফোনে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে। এই সময়ে গ্রামে ঘরে ঘরে মোবাইল ফোনের ব্যবহার বলতে গেলে নেই। খুব কম মানুষ বাটন ফোন ব্যবহার করে, আর হাতে গোনা দু একজন লোকই অ্যান্ড্রয়েড ফোন চালায়। বাকিরা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করে থাকে। ইহান উঠানে দাঁড়িয়ে অনুজাকে ডাক দেয়। কয়েক টাকার পর অনুজা ঘর থেকে বেরিয়ে আসে। এসে জিজ্ঞেস করে, কি খবর ভাইয়া? ইহান আসতে বলে, এই ধরো, কাব্য ফোন করছে, কথা বলবে তোমার সাথে, বলেই ফোনটা অনুজার দিকে এগিয়ে দেয়। অনুজা তো অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি যে কথা বলার সুযোগ হয়ে যাবে ভাবতেও পারেনি। আবার ভয়ও করছে যদি কেউ দেখে ফেলে। তবে এখন তো কথা বলতেও ইচ্ছে হচ্ছে। অনুজা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। ইহান ওর অবস্থা বুঝে বলে, ভয় পেও না, কিছু হলে আমি সামলে নিব, নাও কথা বলো। অনুজা চারদিকে একবার চোখ বুলিয়ে ফোনটা হাতে নেয়। চোখ সামনে ধরতেই কাব্যর হাস্যজ্জ্বল মুখটা দেখতে পায়। অপর পাশ থেকে কাব্য একদিনে অনুজাকে দেখছে। দুজনের চোখাচোখি হয়ে যায়। মনে হচ্ছে কত বছর পর দেখা মিলছে। ভালোবাসা বুঝি এমনই হয়, প্রিয় মানুষটাকে একদিন না দেখতে পারলে ওই একদিনকে এক বছর মনে হয়। লাজুক হয়ে অনুজা কাব্যর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। কেন জানি অনেক লজ্জা লাগছে। এর আগে কখনো কারোর সাথে ভিডিও কলে কথা বলা হয়নি, এই প্রথম কাব্যর সাথে বলছে। এমনি অনেক লজ্জা লাগে, আর এখন ফোনে আরও বেশি লজ্জা লাগছে। এই জন্য অন্যরকম অনুভূতি।
লজ্জাপতি গাছের ন্যায় নুয়ে পড়েছে অনুজা। কাব্য ওর লজ্জা মাখা মুখ দেখে মুচকি হাসে, নরম কণ্ঠে বলে, কেমন আছো অনু পাখি? কাব্যর কণ্ঠ শুনে অনুজা যেন আরও নুয়ে পড়ল। মনের মানুষের কণ্ঠ বুঝি সবসময় এমন নেশালো শোনায়? কি সুন্দর কণ্ঠ, পাগল করার মতো। অনুজা একবার কাব্যকে দেখে আবার চোখ সরিয়ে নেয়, সময় নিয়ে মিনমিনিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিকমতো পৌঁছাতে পেরেছেন তো? কাব্য হেসে বলে, ঠিকমতো পৌঁছেছি আর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের বাসার সবাই কেমন আছে? অনুজা চোখ নিচে রেখেই বলে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এরপর অনুজা কি বলবে খুঁজে পায় না। কিছুক্ষণ এমন নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে কাব্য বলে, অনু। অনুজার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কাব্যর মুখে অনু নামটা শুনলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। লোকটা প্রতিনিয়ত মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে। সপ্ত সপ্তপর্ণে অনুজা কাব্যর দিকে তাকায়, আস্তে করে বলে, জি বলুন। কাব্য বলে, আসার সময় তোমাকে যে একটা প্যাকেট দিলাম ওইটা কি খুলে দেখছো? সাথে সাথে অনুজা দাঁত দিয়ে জিভ কাটে। তার তো মনেই ছিল না উপহারের কথা। কাব্যর বলাতে মনে পড়ল। অপরাধী ভঙ্গিতে বলে, ইস, আমার তো একটুও মনে ছিল না, পরে সুযোগ বুঝে দেখব। আপনি আবার মন খারাপ করেন না, এখনো দেখি নাই বিদায়। কাব্য বলে, সমস্যা নাই, তুমি আস্তে ধীরে দেখো। অনুজা হঠাৎ বলে, আপনাদের বাসায় কে কে আছে? কাব্য হেসে বলে, ও তোমাকে তো বলাই হয়নি। আমার পরিবার বলতে আব্বু আম্মু আর আমার ছোট বোন। বোনটার নাম কুহু, ও তোমার বয়সী হবে। অনুজা মুচকি হেসে বলে, ও সুন্দর পরিবার, বাসার সবাই কেমন আছে? কাব্য বলে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অনুজা ইতস্ত করে বলে, আপনি কি বাসায় আছেন? কাব্য মুচকি হেসে বলে, না, আমি আমার বন্ধুর চেম্বারে আছি। অনুজা অবাক হয়ে বলে, আপনার বন্ধুর চেম্বার মানে? আপনার বন্ধু কি ডাক্তার নাকি? কাব্য এবার জোরে হেসে দেয়, তারপর পেছনের ক্যামেরাটা দেয়। অনুজা ফোনের ওপর অচেনা আরেকটা পুরুষকে দেখতে পায়। সেই পুরুষটিও মুচকি মুচকি হাসছে আর কাগজপত্র ঘাটাঘাটি করছে। দেখতে মাশাল্লাহ, কাব্যর থেকেও সুদর্শন। অনুজা কিছু সময় পর বলে, এই লোকটাকে, ইনি কি আপনার বন্ধু? কাব্য বলে, তখনই অচেনা পুরুষটি পুরোপুরি ফোনের দিকে তাকায়, একটা ভ্রু কুঁচকে বলে, কাব্য, ক্যামেরা কি আমার দিকে ঘোরানো? তুই কি আমাকে দেখাচ্ছিস? কাব্য হেসে বলে, বন্ধু। অনুজা লোকটাকে ভালোভাবে দেখলো। দেখতে আসলেই অনেক সুন্দর। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা সিল্কি চুল, চোখে চশমা। কাব্য ক্যামেরার সামনে ঘুরিয়ে বলে, মাত্র যাকে দেখলে সেই হলো আমার বন্ধু ডাক্তার সাফওয়ান শায়ান মির্জা। ওর চেম্বারেই বসে আছি, বুঝছো এবার? অনুজা মুচকি হেসে বলে, বুঝলাম। আচ্ছা তাহলে পরে কথা বলবো, কেউ দেখে ফেললে আবার সমস্যা হবে। কাব্য বলে, আচ্ছা, ওই প্যাকেটটা খুইলা দেখো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। অনুজা বলে, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনুজা ফোন রেখে সামনে তাকায়। ইহান একটু দূরেই দাঁড়িয়ে আছে। ও ইহানের কাছে যেতেই ইহান বলে, তোমাদের বাড়িতে কেউ নেই? কারোর আওয়াজই তো পেলাম না। অনুজা বলে, না ভাইয়া, পাশের বাড়িতে গেছে সবাই। ইহান বলে, ও যাক, এটাও ভালো হয়েছে, কেউ বুঝতে পারবে না। আচ্ছা আমি তাহলে যাই এখন। অনুজা বলে, আচ্ছা। তারপর অনুজা ঘরের ভিতর চলে যায়। কাব্য অনুজার কয়েকটা ছবি স্ক্রিনশট দিয়ে রাখে। সেখান থেকে একটা ছবি বের করে সায়ানকে বলে, দোস্ত দেখ তো, উই তোর ভবিষ্যৎ হবে কেমন দেখতে? সায়ানও ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর বলে, মাশাল্লাহ। তারপর কাব্যকে ফোনটা দিয়ে পকেটে দুহাত গুজে বলে, তো এবার বাসায় বল, শুভ কাজে দেরি করতে নেই। বলবো দোস্ত। আচ্ছা তুই থাক, আমি একটু আসছি, বলেই চলে যায় সায়ান। কাব্য অনুজার ছবিটা জুম করে দেখতে থাকে। আজমাইন, আয়ান, সুহাস ও রানা, ওরা চারজন জঙ্গলের একটা কুটিরের ভিতর বসে আছে। সবাই গভীর চিন্তায় মগ্ন। আয়ান চকির এক কোণে বসে কপাল কুঁচকে বলে, এটা ভাবার বিষয়, এই গভীর জঙ্গলে এত পরিপাটি একটা কুটির কিভাবে সম্ভব? এই জঙ্গলে তো কারোর থাকার কথা না। আর এটা দেখে তো পুরনো মনে হচ্ছে না, এখানে মানুষের আসা যাওয়া আছে নিশ্চয়ই। সবাই ওর কথা যুক্তি খুঁজে পায়। রানার হঠাৎ কুটিরের এক কোণে নজরে যায়, সেখানে কয়েকটা সিগারেটের টুকরো পড়ে আছে। আস্তে উঠে গিয়ে সিগারেটের টুকরো দুটো হাতে নিয়ে সবাইকে বলে, এই দেখ সিগারেটের টুকরো। এখন তো পুরোপুরি নিশ্চিত যে এখানে মানুষ আসা যাওয়া করে, এমনকি আমার ধারণা আড্ডাও দেয় এখানে বসে। আয়ান বলে, দেখেছিস, আমার ধারণাই ঠিক হলো। আজমাইন বলে, এখন শুধু দেখার বাকি, ওরা কি শুধু আড্ডাই দেয় নাকি আরো অন্য কিছু লুকিয়ে আছে। সুহাস বলে, সবাই সবাই বুঝলাম, কিন্তু সারাদিন কি এখানে থাকবি নাকি গ্রামের দিকে যাবি? আজমাইন মুচকি হেসে বলে, বনপুর গ্রামে তো যেতেই হবে আমাকে। সুহাস ও রানা কিছু না বুঝলেও আয়ান ঠিকই বুঝলো। আয়ানও হেসে বলল, মন মানে না, তাই না বন্ধু? আজমাইন শুধু মুচকি হাসলো। সুহাস ও রানা কিছু না বুঝে বুড়ো কুচকে বসে রইল। আসরের আজান কানে বাজতেই আত্মজার ঘুম হালকা হয়ে যায়। দুপুরের পর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল।
দুপুরে নামাজ ও খাওয়া দাওয়ার পর এমনি শরীর ক্লান্ত লাগে, ঘুমু ঘুমু চোখে ঢুলতে ঢুলতে উঠে পড়ে। শরীরে ভালোভাবে ওড়না জড়িয়ে পুকুরের উদ্দেশ্যে যায়। উঠান পেরিয়ে পুকুরের কাছে যায়, তখনই হঠাৎ রাস্তায় চোখ যায়। কিছু একটা ভেবে সেখানে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। ওদের বাড়ির দিকে 4টা লোক আসছে। তাদের মধ্যে দুজনকে কেন জানি চেনা চেনা লাগছে। ভ্রু কুচকে ভাবতে থাকে এদের কোথায় রেখেছে। কিছুক্ষণ পর টনক নড়ল, সাথে সাথেই চমকে যায়। তাড়াতাড়ি ওড়না দিয়ে মুখটা ঢেকে একটা গাছের আড়ালে চলে যায়। এই লোকদের এখানে কি কাজ, কেন এসেছে? মনে মনে হালকা ঘাবড়ালো। ভাবলো পিছু নিতে নিতে এই পর্যন্ত আসেনি তো। লোকগুলোকে বাড়ির সামনে এসে দাঁড়াতে দেখে আত্মজা তাড়াতাড়ি অজু করতে নেমে যায়। পুকুরে নামলে নিশ্চয়ই ওপর থেকে দেখা যাবে না। কিছুক্ষণ পর অজু করে উপরে উঠে উকি দিয়ে বাড়ির সামনে থাকা লোকগুলোকে দেখার চেষ্টা করে। দেখলো লোকগুলো ওখানে নেই, কিন্তু পরক্ষণেই ঘর থেকে পুরুষের কণ্ঠ ভেসে আসে। বুঝতে বাকি নেই যে তারা কোথায়। আত্মজার কিছু না ভেবে পিছনের দরজা দিয়ে ঘরে চলে যায়। তারপর নামাজি বিছিয়ে নামাজে দাঁড়ায়। দাদি, আমাকে কি চিনতে পেরেছেন? বলেই একটু হাসলো আজমাইন। আয়শা খাতুনও একগাল হেসে বলে, আরে চিনমু না কেন, তুমি তো ওই পুলিশটা না যে আমার নাতনির দ্বারে কোলে কইরা ঘরে লই আইছিলা? আজমাইন গলা খাকারি দিয়ে বন্ধুদের দিকে তাকায়। তারা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। এদের ভাব দেখে তো এখন মনে হচ্ছে কি না কি চুরি করে ধরা খেয়েছি। আজমাইন মুখে জোর করে হাসির রেখা টেনে পুনরায় আয়শা খাতুনের দিকে তাকায়। মনে মনে বলে, বাস তো দিয়ে দিলেন দাদি, এখান থেকে যাওয়ার পর না জানি কি হয়। আস্তে করে বলে, চিনছেন তাহলে? তারপর সবাই কুশল বিনিময় করে। আয়শা খাতুন বলে, তোমরা কি কোনো কামে আইছো এই গ্রামে? আজমাইন বলে, ওই একটু কাজ ছিল, আর ভাবলাম আসছি যখন আপনাদের সাথে একটু দেখা করে যাই। আয়শা খাতুন বলে, ও ভালো করছো। আজমাইন বলে, দাদি বাসার সবাই কোথায়? আর কাউকেই তো দেখছি না। আয়শা খাতুন বলে, মনে হয় নামাজ পড়ে। তোমরা বহ, আমি বউরে ডাইকা আনি। আয়শা খাতুন ভিতরে চলে যায়। ঘরে নতুন মেহমান আসছে, একটু কিছু তো দিতেই হবে। একটু পর মাজেদা বেগম এসে কুশলাদি করে যায়। তারপর ভিতরে গিয়ে শরবত আর নিজেদের গাছের পেয়ারা কেটে নিয়ে সামনে আসে। সাথে আয়শা খাতুনও আসে। আজমাইন বসা থেকে উঠে বলে, আন্টি, শুধু শুধু এসব আনতে গেলেন কেন? আমরা এখনই চলে যাব, একটু কথা বলার ছিল তাই। মাজেদা বেগম বলে, আরে কইবানে পরে, বেশি কিছু তো করতাম পারলাম না, সামান্য এইটুকুই তো। মেহমান আইলে খালি মুখে ফিরাইতে নাই, তোমরা সবাই মুখে লইলে আমার ভালো লাগবে। আয়ান উঠে গিয়ে বলে, আন্টি আমার কাছে দেন, আপনার আর কষ্ট করা লাগবে না। তারপর আয়ান একে একে সবাইকে শরবত দিয়ে দেয়। খাওয়া শেষে মাজেদা বেগম ট্রে নিয়ে ঘরে চলে যায়। তখনই আজমাইন বলে, দাদি তোমার ছোট নাতনি কোথায়? তাকে দেখছি না তো। ওর কথায় আয়শা খাতুনের মনে সন্দেহ জাগলো। বুড়ো হয়েছে, এই বয়সে সে পার করেছে সেই কবে, সবকিছু বোঝার জ্ঞান তার হয়েছে। সন্দেহ চেপে রেখে মুখে বলল, ওই ঘরেই আছে। ছোট ছোট করে বলল, ও। একটু পরে আবার মাজেদা বেগম আসে। তখন আজমাইন আমতা আমতা করে বলে, আন্টি একটা কথা ছিল, বলবো নাকি বুঝতে পারছি না, আসলে আমার বলা ঠিক হবে কিনা তাও জানি না। মাজেদা বেগম বলে, কি কইবা কইয়া ফেলাও, কোনো সমস্যা নাই। আজমাইন একটা বড় শ্বাস ফেলে এবার কোনো ভনিতা না করে বলে, আন্টি আমি আপনার ছোট মেয়েকে অনেক পছন্দ করি। গতবার যখন প্রথম দেখেছি, ওই প্রথম দেখাই আমি ওকে পছন্দ করে ফেলি। ভাবছিলাম আরও আগেই আপু আম্মুকে নিয়ে আসব, কিন্তু কিছু সমস্যার কারণে আর আসা হয়নি। আর এখন আমি বলে রাখলাম, যদি আপনাদের একটুও সম্মতি থাকে তাহলে আমি আমার পরিবার নিয়ে আসব। আর আমি ওকে সত্যিই অনেক সুখে রাখবো, বিশ্বাস করেন, কোনো কষ্ট ওকে ছুঁতে পারবে না। এটুকু বলেই থামলো। মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়ে গেল। কারোর মুখে কোনো শব্দ নেই। মাজেদা বেগম ও আয়শা খাতুন দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। তারা কি করবে? ওর তো আগেই বিয়ে ঠিক করে রাখছে, এখন এই ছেলেটার মুখের উপর কিভাবে না করবে? আয়ান, সুহাস ও রানা অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। অবাক নয়নে আজমাইনের দিকে তাকিয়ে আছে। ভাবতেও পারেনি যে ও নিজেই নিজের বিয়ের কথা এভাবে বলবে। আজমাইন তো মাজেদা বেগমের উত্তরের অপেক্ষায় আছে। মাজেদা বেগম বলে, বাবা, আমি যেইটুকু তোমারে দেখছি তাতেই বুঝছি তুমি অনেক ভালা পোলা। মানুষের আচার ব্যবহারেই বুঝায় মানুষটা কেমন। জানি তুমি আমার মাইয়ারে সুখে রাখতে পারতা, কিন্তু সমস্যা হইল অন্য জায়গায়। এটুকু শোনার পরই আজমাইনের বুকের ভিতর স্যাদ করে ওঠে। সমস্যা অন্য জায়গায় মানে? তাহলে কি আর
আর মনের মানুষটাকে পাওয়া হবে না, এটা কিভাবে মানা যায়? এতদিনে যে তাকে মনের ঘরে ঠাঁই দিয়ে ফেলেছে, সে যে কল্পনায় মিশে গেছে। আয়শা খাতুন বলে, ওর তো হেই ছোটকাল থেকে বিয়া ঠিক কইরা রাখছি, আমার পোলায় ঠিক কইরা রাখছে। পোলাটা আর বাইচা নাই, এখন ওর আশাটা তো পূরণ করতে হইব। তুমি কষ্ট পাইও না, আল্লাহর রহমতে আরো ভালো মাইয়া পাইবা। আজমাইনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন ধরে ওর জন্য মনে একটু একটু করে ভালোবাসা জন্মেছিল। এতদিনে সেই ভালোবাসাটা অনেক গভীরে পৌঁছে গিয়েছে। এক নিমিষেই কি সেসব ভেঙে চুরমার হয়ে যাবে? চোখ দুটো ছলছল করছে। ভারী কণ্ঠে তাদের কাছে আকুতি করে, আন্টি দাদি দয়া করে আপনারা ওই সম্বন্ধটা বাদ দেন। তাদেরকে বুঝিয়ে বললেন, দরকার হলে আমি বুঝিয়ে বলবো, আমি ওরে সত্যিই অনেক ভালোবাসি। ওরে ছাড়া সত্যি ভালো থাকবো না, একটু বোঝার চেষ্টা করুন। মাজেদা বেগম ওর হাত ধরে বলে, বাবা এইটা এখন আর সম্ভব না। ওর যার লগে বিয়া ঠিক হইছে, ইহান নাম, ও আরও বেশি ভালোবাসে। ইহানেও ওরে না পাইলে ভালো থাকবো না। আর তাছাড়া আত্মজার বাজানেও কথা দিয়া গেছে হে করে। কিছু করার নাই বাবা। আজমাইন চোখ দুটো বন্ধ করে নেয়, কিছুক্ষণ পর খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাস দেখে যে কেউ বলতে পারবে ঠিক কতটা কষ্ট পেয়েছে। বুকে পাথর বেঁধে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। সবাই রাস্তার কাছে চলে যায়, কিন্তু আজমাইন পিছনে পড়ে আছে। উঠানের মাঝখানে দাঁড়িয়ে একবার দরজার দিকে তাকায়, তখনই দেখতে পায় আত্মজা দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলো এটা সত্যি দেখছে নাকি চোখের ভ্রম, পরে বুঝলো না, সত্যি এসেছে। কতদিন পর দেখা মিলল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই বেহায়া দৃষ্টি যে সরতেও চাইছে না। আত্মজা আস্তে ঘরে চলে যায়। আজমাইন দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকায়। কিছুক্ষণ ঘরের দিকে তাকিয়ে রইল, যদি আবার দেখা মিলে, কিন্তু না, সে তো আর আসেনি। আজমাইন ওখান থেকে প্রস্থান করলো। এই ছিল আত্মজাত 13 থেকে 16 পর্যন্ত সবগুলো পর্ব একসাথেই।